জানুয়ারিতেই যমুনা রেল সেতু উদ্বোধন, প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দেওয়া যাবে 5 মিনিটে, বাড়বে যোগাযোগের গতি। বৈধ অবৈধ প্রায় 12 লাখ রিকশায় বিপর্যস্ত রাজধানীর সড়ক, শৃঙ্খলা ফেরাতে কঠোর হবার তাগিদ বিশেষজ্ঞদের। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা, গরম কাপড় কেনার হিড়িক। সিরিয়া জুড়ে ইসরায়েলি হামলায় জাতিসংঘের উদ্বেগ, ঝুঁকি এড়াতে হামলা চালাচ্ছে তেল আবিব, দাবি যুক্তরাষ্ট্রের। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। নতুন বছরের জানুয়ারিতেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে যমুনা নদীর ওপর নির্মিত রেল সেতু। তবে রেলওয়ে মহাপরিচালক বলছেন, উদ্বোধনের আগেই পরিবর্তন হয়ে আগের নামে ফিরবে সেতুটি। দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মেলবন্ধন এই সেতু দিয়ে একসাথে 2টি ট্রেন আসা যাওয়া করতে পারবে। তাতে এ পথে যাত্রীবাহী ট্রেন চলাচল বাড়বে দ্বিগুণ। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। পুরাতন যমুনা বহুমুখী সেতু থেকে 300 মিটার উজানে সমান্তরালে দৃশ্যমান নতুন নির্মাণ। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু শুধু টাঙ্গাইল আর সিরাজগঞ্জের দূরত্ব কমিয়েছে তা নয়, তৈরি করেছে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণের মেলবন্ধন। নির্মাণ সঙ্গীরা বলছেন, বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির উৎকর্ষ মিলবে এখানে। বলা হচ্ছে, সেতুতে ব্যবহৃত লোহার পাতের রং ও ধরন শত বছর স্থায়িত্বের, তাতে রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে কয়েক গুণ। থার্ড পার্টি টেস্ট করানো হয়েছে বাইরে, এবং কিছু মেটেরিয়াল যেগুলো বাংলাদেশ থেকে আমরা সংগ্রহ করেছি, সমস্ত মেটেরিয়াল বাংলা বুয়েট থেকে টেস্ট করা হয়েছে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসলে এই ব্রিজটা করা হয়েছে, এটাই বলতে হবে। একদম আধুনিক টেকনোলজি ইউজ করা হয়েছে ব্রিজটা করতে গিয়ে, এবং কোনো কোয়ালিটি বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় নাই। এটি চালু হলে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যেমন গতি আসবে, তেমনি আন্তর্জাতিক মালবাহী ট্রেন চলবে এ পথ ধরে, যেখানে 50 মিনিটের পথ পাড়ি দেওয়া যাবে 5 মিনিটে। প্রকল্প পরিচালক বলছেন, কাজ শেষ হয়েছে সবে, নতুন বছরের জানুয়ারিতেই হবে উদ্বোধন। আমাদের যে ফাউন্ডেশনটা নির্মাণ করেছি সেটা হচ্ছে স্টিল পাইপ শীট পাইলের উপরে। অন্য ব্রিজগুলো যেটা আছে সেগুলোতে মাইল্ড স্টিল ইউজ করা হয়, সেটা প্রতি 3 বছর পর পর পেইন্টিং করতে হয় স্টিলের স্থায়িত্বটা রক্ষার জন্য। কিন্তু এখানে আমাদের 100 বছরে 1% বেশি ওয়্যার অ্যান্ড টিয়ার হবে না। ব্রডগেজ ট্রেনের জন্য 120 কিলোমিটার পার আওয়ার এবং মিটার গেজ ট্রেনের জন্য 100 কিলোমিটার পার আওয়ার। তো এই ফুল স্পিডে এই সেতু দিয়ে ট্রেন চলাচল করলে আমরা আগে যেখানে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে অলমোস্ট 45 মিনিট থেকে 50 মিনিট সময় লাগতো, এখন সেটা 5 মিনিটে সম্ভব হবে। রেলওয়ের নতুন মহাপরিচালক বলছেন, উদ্বোধনের আগেই পরিবর্তন হয়ে আগের নামে ফিরবে সেতুটি। ইতোমধ্যে শুরু হয়েছে সকল প্রক্রিয়া। এটা অরিজিনালি আসলে আমাদের যখন জাইকার সাথে আমাদের যখন লোন এগ্রিমেন্ট হয়, এটা কিন্তু যমুনা রেল সেতু নামেই লোন এগ্রিমেন্টটা হয়। যাক পরবর্তীতে পড়েছে, কারণ এটা প্রজেক্টের নামটা একটু চেঞ্জ করে, কিন্তু আমরা আগের অবস্থায় ফিরে আসার জন্য এটা প্রস্তাব করা হচ্ছে। তো মিনিস্ট্রি এটা অনুমোদন দিলে এটা নাম পরিবর্তন হয়ে যাবে। পদ্মা সেতু এবং যমুনা রেল সেতুর মধ্যে অন্যতম পার্থক্য এর রেল লাইনের সংখ্যায়। এটি ডাবল লাইন হওয়াতে একই সময়ে একসাথে 2টি ট্রেন আসা যাওয়া করতে পারবে। তাতে যখন এটি পুরোপুরি চালু হবে, যেমন যাত্রীবাহী ট্রেনের যাত্রার সংখ্যা বাড়বে, তেমনি কমবে পণ্যবাহী ট্রেন চলাচলের যে সীমাবদ্ধতা রয়েছে সেটি। সিফাত শাহরিয়ার, এখন
সিরাজগঞ্জ। ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, লাল লাল নীল নীল বাতি দেখে নয়ন জুড়াইছে। সেই নয়ন জুড়ানো ঢাকা শহর যেন এখন এক যান্ত্রিক গোলযোগের মধ্যে পড়ে গেছে। রিকশা ঢাকার ঐতিহ্য হলেও বর্তমানে এই যান্ত্রিক অযান্ত্রিক রিকশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। তথ্য বলছে ঢাকায় বৈধ অবৈধ মিলে রিকশার সংখ্যা 12 লাখের বেশি, যার মধ্যে লাইসেন্সধারী প্রায় 2,14,000। ফলে বিপুল সংখ্যক অবৈধ রিকশা একদিকে যেমন শহরে তীব্র যানজট সৃষ্টি করছে, অন্যদিকে যান্ত্রিক রিকশার বেপরোয়া গতিতে ঘটছে দুর্ঘটনা। শম্পা বিশ্বাসের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। আমরা ভাড়া চাই 120 টাকা, পেছনদারে হেঁটে জায়গা 80 টাকা। তবে এটা বন্ধ করে দিলে আমরা ভালো হইব, নাইতে আমরা এটা বন্ধ করে দেন। ওদের বাজার দিলে আর উল্টো আমাদের গাড়ি ভাঙচুর করে, জায়গায় জায়গায় আন্দোলন করে। ওরা যদি ট্যাক্স না দিয়ে চলতে পারে তাহলে আমরাও ট্যাক্স দিব না, আমাদেরকেও ট্যাক্স ফ্রি করে দেয়। এসব চালকদের একটাই প্রশ্ন, লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত রিকশা সড়কে চলাচল করতে পারলে তারা কেন লাইসেন্স ফি দিয়ে সড়কে চলাচল করবে? 5 আগস্টের পর রাজধানীর প্রধান সড়কে অবাধে চলতে শুরু করে ব্যাটারি চালিত রিকশা। যানজট, দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে এসব রিকশা বন্ধে গত 19 নভেম্বর হাইকোর্ট আদেশ দেন। তবে ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনের মুখে আদেশটি স্থগিত করেন চেম্বার আদালত। এরপর থেকে ব্যাটারি রিকশার দাপট আরও বেড়েছে। অটোরিকশাটা বাচ্চারা চালায়, ওরা আবার অনেক বাজেভাবে চালায় জিনিসটা। আবার কেউ কেউ আছে যে যারা বয়স্ক আছে, যারা পায়ে রিকশা চালাচ্ছে, তাদের ওভারটেক করে চলে যায়। তারা অনেক ক্ষমতা দেখায়, মারবো কাটবো এরকম অবস্থা। রাস্তার মাঝখান দিয়ে যেভাবে চালায় তাদেরকে হর্ন দিলেও তারা সাইড দিতে চায় না, আর বরং কি এরা উল্টাপাল্টা চালায়া একটা গাড়ির উপরে পড়ার পরে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের গবেষণা বলছে 2019 সালে ঢাকায় রিকশা ছিল 11 লাখ। তবে অনেকের মতে 5 বছরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 লাখের উপরে। সংস্থাটিতে নিবন্ধিত রিকশা মাত্র 1,82,630টি, আর ঢাকা উত্তর সিটিতে এই সংখ্যা মোটে 31,000। নিবন্ধিত 2,13,000 রিকশার সবই প্যাডেল চালিত রিকশা। এর বাইরে রাজধানীতে সব রিকশাই অনিবন্ধিত। এই রিকশাটির পেছনে লেখা আছে মিথিলা, পাশাপাশি এখানে যোগাযোগের নম্বর দেয়া আছে 019700335556। পাশে যদি আমরা আরেকটি রিকশা দেখি, এখানে নাম না থাকলেও যোগাযোগের নম্বর ঠিকই দেয়া আছে। এক পরিসংখ্যান বলছে ঢাকায় যেসব নিবন্ধিত রিকশা চলাচল করে তার থেকে অনিবন্ধিত রিকশার পরিমাণ 10 লাখের বেশি। এসব রিকশায় যেখানে নাম কিংবা যোগাযোগের নম্বর দেওয়া আছে, সেখানে আসলে থাকার কথা ছিল সিটি কর্পোরেশনের লাইসেন্স নম্বর সহ নাম্বার প্লেট কিংবা কিউআর কোডের ছবি। ঢাকায় রিকশার নিবন্ধন দেয় 2 সিটি কর্পোরেশন। তাদের কাছে প্রশ্ন ছিল অনিবন্ধিত রিকশা কিভাবে সড়কে চলছে। উত্তরে ডিএনসিসি ব্যাটারি চালিত রিকশার দায় চাপালো অন্য সংস্থার উপর, আর ডিএসসিসি বলেছে অভিযান পরিচালনার কথা। ইজি বাইক ইজ নট আওয়ার। সরকার যদি বলে যে এটা ইজি বাইকটা সিটি কর্পোরেশন বা পৌরসভার ম্যান্ডেট, দেন উই উইল টেক কেয়ার। অনিবন্ধিত, সেটি যান্ত্রিক অযান্ত্রিক যা কিছুই হোক না কেন, প্যাডেল চালিত হোক ইঞ্জিন চালিত হোক, আমরা চাই যে সেগুলোকে যারা আমাদের রেজিস্ট্রেশনের বাইরে থাকবে তাদের বিষয়ে আমরা অভিযান পরিচালনা করব। এদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধ না হলে ঢাকার যোগাযোগ ব্যবস্থা স্থবির হওয়ার শঙ্কা খোদ ডিএমপি কমিশনারের। এই অটোরিকশার সংখ্যা যদি রোধ করা না যায়, অচিরেই আপনারা এরূপ একটি ঢাকা শহর পাবেন যেখানে আপনি আপনার বাসা থেকে বেরোলেই আর কোনো মুভমেন্টের সুযোগ থাকবে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন অবৈধ রিকশা বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। সেই সাথে ব্যাটারি চালিত রিকশা নিয়ে আদালতের রায় জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে 2 সিটিকে। ঢাকার মতো শহরে যে যা ইচ্ছে করা যায়, এই ধারণাটা কেন আসলো? আর হচ্ছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা। অবশ্যই মহাসড়ক এবং অন্য অনেক সড়কেই প্যাডেল চালিত রিকশা এবং অটোরিকশা চলার সুযোগ নেই। যেখানে যেখানে চলার সুযোগ আছে নিয়ন্ত্রিত উপায়, সেই নিয়ন্ত্রণ সাপেক্ষে চলার যেই ডিটেইলিং সেটা কিন্তু কর্পোরেশনকে করার দরকার। রাজধানী থেকে অবৈধ রিকশার দৌরাত্ম্য কমাতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে গেছে নানা কারণে। অথচ সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব অবৈধ রিকশা চলাচল নিয়ন্ত্রণের বিকল্প নেই বলছেন নগর বিশেষজ্ঞরা। ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে,
একটা সময় মনে করা হতো ঢাকা শহরে আসলে সবার ইচ্ছা পূরণ হয়, কিন্তু কালের পরিক্রমায় এই কথাটি কিছুটা পরিবর্তিত হয়ে এখন রূপ নিয়েছে ঢাকা শহরে এসে যা ইচ্ছে তাই করা যায়। না হলে কিভাবে এই বিপুল সংখ্যক অবৈধ রিকশা প্রশাসনের নাকের সামনে দিয়ে এই শহরে চলাচল করতে পারে? এতে একদিকে যেমন সিটি কর্পোরেশন তাদের রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে যানজট সৃষ্টি সহ বিভিন্ন সময় ঘটছে নানা দুর্ঘটনা। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে কাঁপছে পুরো জেলা বাসিন্দারা। এদিকে শীতের তীব্রতা বাড়ায় বরিশালে দিনকে দিন বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগবালাই। বিস্তারিত জানাতে পঞ্চগড় শহরের বকুলতলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। এছাড়া বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী অমিত হাসান। তবে শুরুতেই চলে যেতে চাই লুৎফর আপনার কাছে। লুৎফর, আপনার চারপাশে বেশ মানুষদেরকে দেখতে পাচ্ছি, ছিন্নমূল মানুষ যারা রাস্তায় থাকেন, যাদের রাস্তায় বসবাস, তাদের জন্য কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? অনেক আপনি যেমনটি বলছিলেন যে হিমালয় কণা পঞ্চগড়ে এই মৌসুমে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকে 8.4 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা সারা দেশের মধ্যে। এবং আমরা দেখেছি যে শীত এলেই কিন্তু বেশিরভাগ সময় দেশে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক জেলায়। এবং আমরা গত কয়েকদিনে যে চিত্রটি দেখেছি, ঘন কুয়াশার সাথে সাথে যে উত্তরে ঠান্ডা বাতাস এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং তাপমাত্রা অনুযায়ী কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এই জনপদের উপর দিয়ে। এবং আমরা দেখেছি শীতের তীব্রতা বাড়ায় বিশেষ করে পঞ্চগড়ে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দুর্ভোগে দিন যাপন করেন। বিশেষ করে পঞ্চগড়ের পাথর এবং বালি শ্রমিক যারা আছেন তারা নদীর বালু এবং পাথর তুলতে তাদের খুব কষ্টে পড়তে হয়। এবং যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারাও কিন্তু এই সময়টাতে খুব একটা কাজ পান না। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের বকুলতলায়। আমার পিছনে কিছু শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা কাজের খোঁজে এখানে অপেক্ষা করছেন, কিন্তু এখনো তাদের কাজ মেলেনি। আর যদি দুর্ভোগের কথা বলি, এবং পঞ্চগড়ের যারা নিম্ন আয়ের মানুষ, অসহায় মানুষ রয়েছেন, তারা কিন্তু প্রয়োজনীয় সংকট শীত বস্ত্রের অভাবে খুব কষ্টে রাত পার করছেন। এবং আমরা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সরকারিভাবে 1 লাখ শীত বস্ত্রের চাহিদা পাঠানো হলো, মাত্র 2000 শীত বস্ত্র এর মধ্যে এসেছে। এই 2000 শীত বস্ত্র তারা বিতরণ করেছেন। পরবর্তীতে আরো 15 লাখ টাকা বরাদ্দ এসেছে শীতবস্ত্র কেনার জন্য। এছাড়া অন্যান্য যে ব্যবস্থা, এই যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, যারা এই সময় বেকার হয়ে পড়েন, তাদের জন্য যে তাদের ত্রাণের ব্যবস্থা, এমনটি কিন্তু এখনো আমাদের চোখে পড়েনি। এর পাশাপাশি জানিয়ে রাখি যে শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ের যে সকল হাসপাতালগুলো রয়েছে, সেখানেও কিন্তু ক্রমান্বয়ে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আর বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগীরা কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এবং কৃষিজ যে সকল ফসল রয়েছে সেখানে কিন্তু এখনো যে শীতের প্রভাব সেটি কিন্তু এখনো পড়েনি। তবে কৃষি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে ঘন কুয়াশা অব্যাহত থাকলে কিন্তু এই যে আলু সহ বিভিন্ন শস্যে কিন্তু এর প্রভাব পড়বে। পঞ্চগড়ে যারা বিশেষ করে খেটে খাওয়া মানুষ রয়েছেন, ছিন্নমূল মানুষ রয়েছেন, তাদেরকে আমরা কিন্তু দেখেছি যে এই শীত এলেই তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। রাস্তার পাশে বা বাড়ির উঠোনে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। আর এই যে জেলা শহরের আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে পুরাতন এবং নতুন গরম কাপড়ের দোকান বসেছে এবং বেচাকিনি কিন্তু শীতের তীব্রতা বাড়ায়, বেচাকিনি বেড়েছে। আজ এই মুহূর্তে কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং সূর্যের দেখা পাওয়া মানে এই জনপদের জন্য স্বস্তির খবর। এবং আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়ছে। তো অনেকেই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। এবার চলে যেতে চাই বরিশালে, সেখানে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, আপনার কাছে জানতে চাই যে এই যে শীতকালীন সময়ে রোগবালের যে প্রকোপ, কোন ধরনের শীতকালীন রোগে আসলে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীরা আসছেন, আর পাশাপাশি এটাও জানাবেন যে চিকিৎসকেরা তাদের পরামর্শই বা কি দিচ্ছেন। অনেক বরিশালে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে, যার কারণে ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে সেগুলোতেও আক্রান্ত হয়ে শিশুরা কিন্তু বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু ভর্তি হচ্ছে এবং চাপও বাড়ছে। এই মুহূর্তে যদি শিশু ওয়ার্ডের চিত্র দেখাই তাহলে দেখা যাবে যে আসলে বেশিরভাগ শিশুই নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট নিয়ে আসলে এই মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে এবং বেশিরভাগই আক্রান্ত হচ্ছে বয়স্ক এবং শিশুরা।
চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে এই সময়ে শিশুদের ঠান্ডা থেকে দূরে রাখা এবং গরম জায়গায় আসলে যদি রাখা যায় সেক্ষেত্রে এই ঠান্ডার যে তীব্রতা সেই তীব্রতা থেকে শিশুদের রক্ষা করা যাবে এবং এই রোগ থেকেও কিছুটা নিস্তার পাওয়া যাবে বলে তারা জানিয়েছেন। এবং যদি জ্বর থাকে 2-3 দিন ধরে তাহলে জরুরি অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসার সেবা নেওয়ার কথাও তারা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রেখে যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি দক্ষিণাঞ্চলের সবথেকে বড় হাসপাতাল, সেই কারণে কিন্তু বরিশাল এই হাসপাতালটিতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে রোগীরা এখানে আসেন এবং চিকিৎসা সেবা নিয়ে থাকেন। সে কারণে এখানে রোগীর চাপ সবসময় কিন্তু বেশি থাকে। তবে শীতের মৌসুমে এই শীতকালীন রোগে আক্রান্তের রোগীর চাপটা একটু বেশিই থাকে। তবে এই চাপ সামাল দিতে আসলে চিকিৎসকরা কিছুটা হিমশিম খাচ্ছেন। তবে রোগীরা বলছেন যে চিকিৎসা সেবা ঠিকঠাক মতো চললেও পরিবেশগত কিছু সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করলে তাদের চিকিৎসা সেবা নিতে কিছুটা সুবিধা হবে। এছাড়া বিভিন্ন ধরনের সমস্যার কথাও তারা জানিয়েছেন। বিশেষ করে একই বেডে দেখা যাচ্ছে বেশি চাপ হয়ে গেলে 2 জন রোগী কিন্তু একসাথে চিকিৎসা সেবা নেয়, সেক্ষেত্রে একজনের রোগ আর অন্যজনের শরীরে কিন্তু গিয়ে একটি সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। সেদিকে থেকে আসলে শয্যা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এবং আরেকটু জানিয়ে রেখি যে শিশু ওয়ার্ডটিতে যে পরিমাণ শয্যা রয়েছে তার তুলনায় প্রায় 3 থেকে 4 গুণ রোগী কিন্তু প্রতিদিন ভর্তি থাকছে, যে কারণে কিন্তু কিছুটা সমস্যা আসলে সবসময় লেগেই থাকছে এই হাসপাতালটিতে। জরুরি ভিত্তিতে যদি শয্যা বাড়ানো যায় তাহলে রোগীদের এই যে সমস্যা সেটি থেকে তারা আসলে কিছুটা পরিত্রাণ পাবে বলে জানিয়েছেন। এবং চিকিৎসকরা বলছেন যে জরুরি অবস্থায় যদি চিকিৎসা সেবা নেওয়া যায় তাহলে এই রোগ থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে। তো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক পঞ্চগড় ও বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন শীতকালীন এই মৌসুমে যেই রোগবালাই জনগণের ভোগান্তির তার সব শেষ। মাত্র 20 টাকায় শীতের পোশাক নীলফামারীর সৈয়দপুরে পুরনো কাপড়ের বাজারে, তাই ভিড় লেগেছে ক্রেতাদের। তবে একটু ভালো মানের পোশাক কিনতে এবার কিছুটা দাম বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রতিটি পুরনো কাপড়ের বেল্ট বা গাইডে দাম বেড়েছে 2000 টাকা পর্যন্ত। আমিরুল বাপ্পির প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। এই দামেই মিলছে শীতের সোয়েটার, জ্যাকেট। তবে তার জন্য পোশাকের মানে ছাড় দিতে হচ্ছে ক্রেতাকে। যাদের অনেক দাম দিয়ে শীত নিবারণের সামর্থ্য নেই তাদের জন্য অনেকটাই স্বস্তির। পুরনো কাপড়ের এই বাজারটি নীলফামারীর সৈয়দপুরে। স্টেশনের পাশেই দ্বিতীয় রেলগুমটির 2 পাশে প্রায় আধা কিলোমিটার জায়গা জুড়ে প্রতি বছরই বসে এই মৌসুমি বাজার। অক্টোবরের শেষ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত মেলে পুরনো কাপড়, সোয়েটার, জ্যাকেট, কম্বল, ব্লেজার, কোট, লং কোট, মাফলার, মোজা, টুপি, প্রায় সব ধরনের শীতের পোশাক পাওয়া যায় এখানে। কেউ রেল লাইনের ধারে স্তূপ করে বিক্রি করেন, কেউ বিক্রি করেন দোকানে। ব্যবহৃত অব্যবহৃত বিদেশি কাপড় কিনতে ক্রেতারা আসেন দূর দূরান্ত থেকে। এখানে দেখলে আমাদের পুরাতন কাপড়ের মধ্যে অনেক ভালো কাপড় আছে, সেগুলো পাওয়া যাবে। কম দামে জিনিসের রেট কম দামে পাই, এই জন্য এখানে আসি। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, অনেক সাশ্রয়। নিম্নবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত সবাই আসেন কাপড় কিনতে, মেলে ব্র্যান্ডের পোশাকও। তবে গত বছরের চেয়ে এবার দাম বেশি বলছেন ক্রেতা বিক্রেতারা। তবে যাদের কাছে গত বছরের কাপড় ছিল তারা বিক্রি করছেন আগের দামেই। রংপুর বিভাগের সব জেলা এমনকি রাজশাহী বিভাগ থেকেও খুচরা বিক্রেতারা আসেন এখান থেকে গাইড বা বেল্ট কিনতে। পুরা ফুল শীত তো আসেনি এখনো, শীত হলে একটু জমজমাট ব্যবসা চলবে। প্রতিটা গাড়ি এক একটা এক দাম, 8000, 10000, 12000, এক একটা এক দাম। 3টা গাড়ি নিছি আমাদের গ্রামের বাজারে আর কি বিক্রি করবো গুলা। চট্টগ্রাম থেকে বড় বড় গাইড বা বেল্ট কিনে নিয়ে আসেন পাইকারি বিক্রেতারা। আগে এখানকার ব্যবসায়ীরা সরাসরি আমদানি করলেও নানা জটিলতায় সেটা বন্ধ হয়েছে। ব্যবসায়ীদের দাবি প্রতিটি বেল্টে 500 থেকে 2000 টাকা পর্যন্ত দাম বেড়েছে এবছর। ডলার দাম বেশি, মালের দাম বেশি, দেখা যায় কস্টিং বেশি হয়। মালের আগে যেটার তুলনায় আপনার কাস্টমার বেশি ছিল, এখন কাস্টমার কম। মালের দাম বাড়তি, মানুষটা পোষাইতে পারতেছে না। প্রতি বছর ঠিক কত টাকার কেনাবেচা হয় তার কোনো সঠিক হিসাব নেই কারো কাছে। তবে পাইকারি ব্যবসায়ীদের দাবি অন্তত 3 কোটি টাকার ব্যবসা হয়। মোজা থেকে শুরু করে কম্বল আর মাফলার থেকে শুরু করে লং কোট কি পাওয়া যায় না সৈয়দপুরের এই মৌসুমি কাপড়ের বাজারে। আর তাই তো প্রত্যেক শীত মৌসুমে বসা এই অস্থায়ী মার্কেটে কাপড় কিনতে আসেন দূর দূরান্ত থেকে লোকজন। কারণ এখানে পাওয়া যায় 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত বিভিন্ন দামের কাপড়, অনেক ভালো মানের। আর এই মার্কেটে প্রত্যেক বছর ব্যবসা হয় কয়েক কোটি টাকার। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর।
রাজধানীর বাজারে শীতকালীন শাকসবজির সরবরাহ বেড়েছে, এতে কমেছে দাম। বিস্তারিত জানাতে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাভেদ আব্দুল্লাহ। জাভেদ, জানাবেন যে বাজারে সবজির সরবরাহ বাড়ায় দরদাম কেমন আজকের বাজার? অনেক আজ অগ্রহায়ণের 28 তারিখ, হেমন্তের শেষ লগ্ন বা শেষ বেলা বলা যায়। এরই মধ্যে শীত কিন্তু জেঁকে বসেছে শহর এবং গ্রামে। এই হাড় কাঁপানো শীতে আপনি জেনেই থাকেন যে বাজারে কিন্তু শীতকালীন যে সবজি সেগুলো সরবরাহ বাড়ে। আমরাও সকাল থেকে বাজারে আছি, আসার পর থেকে আমরা দেখেছি যে বাজারে শীতকালীন যে সবজি রয়েছে সেই রঙিন সবজি, সতেজ এবং তাজা সবজির যে সরবরাহ সেটি কিন্তু প্রচুর সরবরাহ রয়েছে। এই সরবরাহ থাকার ফলেই দাম কিছুটা নাগালের মধ্যে বলে জানিয়েছে বিক্রেতারা জানিয়েছেন যে সরবরাহ সঠিক থাকার ফলেই মূলত দাম কিছুটা ক্রয় ক্ষমতার মধ্যে। কিন্তু তারা তো এটি বলছেন, ক্রেতারা এই নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যে এই যে ভরা মৌসুমে এই শীতকালীন সবজি প্রচুর সরবরাহ থাকে, প্রচুর উৎপাদন হয়, সেটির ফলে কিন্তু দাম আরও কিছুটা ক্রয় ক্ষমতার মধ্যে বা নাগালের মধ্যে যদি থাকতো সেটি ক্রেতার জন্য স্বস্তিদায়ক হতেও বলে আমাদের কিন্তু ক্রেতারা এই বিষয়টি জানিয়েছেন। আমরা একটি তথ্য পেয়েছি যে বিগত 2 মাস আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকের মাঠে ফসল উৎপাদন হয়েছে বেশ ভালো। সেই উৎপাদিত ফসল কৃষকের মাঠ এবং হাত পেরিয়ে কিন্তু এখন এই শহুরে বাজারে, আপনি নিশ্চয়ই ক্যামেরায় ছবিতে দেখতে পাচ্ছেন যে সেই সবজি কিন্তু এই নগর বাজারে পাওয়া যাচ্ছে। তবে একটু ভিন্ন তথ্য যদি দিতে হয় সেটা হলো যে আলুর যে দর সেটি এখনও অনিয়ন্ত্রিত। আলু 90 থেকে 100 টাকার মধ্যে আলু বিক্রি হচ্ছে, পাশাপাশি টমেটো বিক্রি হচ্ছে 130 টাকা দরে, এছাড়া শিম বিক্রি হচ্ছে 90 টাকা দরে। আমি একজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি একজন আড়তদার, তিনি জানিয়েছে যে এই বাজারে 28টি পণ্যের মধ্যে প্রায় 10টি পণ্য পাওয়া যাচ্ছে 50 টাকার মধ্যে। আর এছাড়া আরও যে 18টি পণ্য রয়েছে সেই যে সবুজ শাকসবজি সেগুলো ক্রেতাকে কিনতে হলে 50 টাকার উপরে মূল্য দিতে হবে বা মূল্য পরিশোধ করতে হবে বলে কিন্তু তিনি আমাদেরকে নিশ্চিত করেছিলেন। এছাড়া বাজারে সকাল থেকে আমরা দেখেছি ক্রেতা উপস্থিতি আছে, বিক্রেতারাও তাদের যে সবুজ শাকসবজি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এর মধ্যে আরও খুলে বসেছে। বেচা বিক্রি ভালো, তবে সবজি বাজারে একটু উল্লেখযোগ্য তথ্য সেটা হলো সবজি বাজারে একটু স্বস্তিদায়ক হওয়ার ফলে সবজি বাজারে ক্রেতার সংখ্যা কিছুটা বেশি বলে কিন্তু বিক্রেতারা আমাদেরকে এই বিষয়টা জানিয়েছেন। এছাড়া তারা আরও যে বিষয়টি বলেছেন সেটা হলো যে সামনের দিনে এই সবজির যে সরবরাহ সেই সবজি সরবরাহ আরও বাড়বে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতকালীন যে সবজি সেটির পর্যাপ্ত মজুত এবং বাজারগুলোতে সরবরাহ বাড়বে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। অনেক এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সবজি বাজারের সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আরও তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। অনেক শীতকালীন শাকসবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম, সে বিষয়ে সবশেষ কারণ বাজার থেকে খোঁজখবর রাখছিলেন সহকর্মী জাভেদ আব্দুল্লাহ। চট্টগ্রামের বাজারে মাছের সরবরাহ বেড়েছে, সামুদ্রিক মাছের সরবরাহ বাড়ায় স্বস্তিতে ক্রেতারা। এদিকে বগুড়ায় শীতে চাহিদা বেড়েছে ডিমের। বাজারে হালি প্রতি দাম কমেছে 2 থেকে 3 টাকা। বাজার পরিস্থিতি জানতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ, এছাড়া বগুড়ার ফতে আলী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। তবে প্রথমে চলে যেতে চাই জিয়াদ, আপনার কাছে জানাবেন যে বাজারে মাছের সরবরাহ এবং দরদাম কেমন দেখতে পাচ্ছেন? অনেক মূলত শুক্রবার সকাল 10টা একেবারে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর চট্টগ্রামের সব বাজারগুলো, এবং আমরা দেখছি যে বাজারে এক ধরনের স্বস্তি নেমে এসেছে এই সপ্তাহে। সবজির শীতকালীন যে সবজি সেই সবজির বাড়তি সরবরাহ বাজারে, যার প্রভাব পড়েছে মুরগির বলি কিংবা মাংস বলি কিংবা মাছ বলি সব বাজারে আমরা দেখতে পাচ্ছি সবজির দাম কমার সাথে সাথে অন্যান্য যেই বাজারগুলো রয়েছে সেখানেও দাম কমতে শুরু করেছে। আর চট্টগ্রাম কিন্তু বিশাল সমুদ্র উপকূল, একেবারে কক্সবাজার থেকে যদি বলি মিরসরাই পর্যন্ত প্রায় 250 কিলোমিটারেরও বেশি সমুদ্র উপকূলে হাজার হাজার জেলে মাছ ধরে, এবং এখন সাগর শান্ত থাকায় মূলত সামুদ্রিক মাছের একেবারে ভরা মৌসুম বলা চলে। এবং বাজারে আমরা দেখতে পাচ্ছি অন্তত 20 থেকে 30 রকমের সামুদ্রিক তাজা মাছের একেবারে সরবরাহ। রূপচাঁদা থেকে শুরু করে রূপচাঁদা, বাটা মাছ, বিভিন্ন ধরনের কোরাল মাছ, নারকেলি মাছ, আইড় মাছ থেকে শুরু করে পোয়া মাছ, সব মাছেরই একেবারে তাজা মাছগুলো বাজারে এখন আসছে। এবং
সে কারণে সরবরাহ বাড়তি থাকায় বিক্রেতারা যেমন স্বস্তিতে আছেন, ক্রেতারাও স্বস্তিতে আছেন। তারা বলছেন যে মাছের দাম অন্তত প্রতি কেজিতে সামুদ্রিক মাছের 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে, শুধুমাত্র ইলিশ ছাড়া। কারণ এখন খুব একটা ইলিশ ধরা পড়ছে না। ইলিশ ছোট আকৃতির যে ইলিশগুলো সেগুলো 700 থেকে 800 টাকা কেজি, এবং বড় আকৃতির যদি ইলিশ হয় সেগুলো 2000 থেকে 2100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শুধুমাত্র ইলিশ ছাড়া অন্যান্য সব মাছের দামে 20 থেকে 30 টাকা পর্যন্ত কেজিতে কমেছে। আর এই মাছ যখন সামুদ্রিক মাছ যখন বাজারে আসে তখন কিন্তু মিঠা পানির মাছের যে সরবরাহ বা চাহিদা সেটি খানিকটা কমে আসে, যে কারণে আমরা বাজারে দেখছি যে মিঠা পানির যে রুই, কাতল কিংবা পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, সেই ধরনের মাছগুলো কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। এখন বিক্রেতারা আশা করছেন যে সামুদ্রিক মাছের সরবরাহ আগামী দিনগুলোতে আরও বাড়বে, যে কারণে মাছের দাম অন্তত আগামী 2 থেকে 3 মাস বাড়ার আর কোনো সম্ভাবনা নেই। অনেক এবার চলে যেতে চাই বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী রাজীব জানাবেন যে এই যে ডিমের দরদাম সম্পর্কে যে তথ্য পাচ্ছিলাম, সবশেষ তথ্য আপনার কাছে কি আছে? হ্যাঁ, অনেক ডিমের বাজার মাঝে মাঝে অস্থির হয়ে ওঠে। বছরের বিভিন্ন সময় বিভিন্ন কারণে ডিমের দরদাম কম বেশি হয়ে থাকে। তো এখন যে অবস্থায় রয়েছে ডিমের যে বাজার রয়েছে তাতে করে সাধারণ ক্রেতাদের কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এখন আজকের বাজারে ডিম বিক্রি হচ্ছে আকার ভেদে 44 থেকে 48 টাকা প্রতি হালি, আর 7 দিন আগে বিক্রি হয়েছে এই ডিম 48 থেকে 50 টাকা, অর্থাৎ হালি প্রতি ডিমের দাম কমেছে 2 থেকে 3 টাকা। ব্যবসায়ীরা বলছেন যে এর মধ্যে কমতে শুরু করেছে ডিমের দাম, আরও কমবে, আরও কমতে পারে, 7 দিনের মধ্যে আরও কিছুটা কমবে। এর কারণ হচ্ছে মানুষের খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন হয়েছে। যদিও ডিমের চাহিদা বেড়েছে, তবে লাল ডিমের উপর যে চাহিদা সেই চাহিদা কিছুটা কমেছে। চাহিদা বেড়েছে হাঁসের ডিম, দেশীয় হাঁস এবং মুরগির ডিম, সেই সাথে কোয়েল পাখির ডিমের চাহিদা কিছুটা বেড়েছে, যে কারণে লাল ডিমের দাম কিছুটা কমতে শুরু করেছে। তাছাড়া এই যে লাল ডিমের যে উৎপাদন খরচ সেটি কমতে শুরু করেছে। যখন ডিমের দাম একেবারে চড়া 54 টাকা 56 টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সেই সময় আমরা খামারিদের সাথে কথা বলেছি। সেই সময় তারা আমাদেরকে জানিয়েছেন যে মুরগির অতিরিক্ত গরমের কারণে অতিরিক্ত ফ্যান চালাতে হয়েছে সে সময়, যে কারণে ডিমের দাম সে সময় কিছুটা বৃদ্ধি পেয়েছিল। তবে এখন ফ্যান চালাতে হচ্ছে না, বিদ্যুৎ বিভ্রাট নাই, যেই কারণে ডিমের দাম কিছুটা কমতে শুরু করেছে। আর এই দেশীয় যে হাঁস মুরগির ডিমের চাহিদা বেড়েছে, এটিরও কিন্তু যোগান গ্রামে যে হাঁস মুরগিগুলো পালন করা হয় সেখান থেকে ডিমের যথেষ্ট যোগান আসছে। কারণ গ্রামে যে হাঁস মুরগিগুলো পালন করা হয় তাদের এখন গ্রামে ধানের কাজ চলছে, সুতরাং খাদ্যের যথেষ্ট যোগান রয়েছে, যে কারণে ডিমের বড় একটি অংশের যোগান দিচ্ছে দেশীয় হাঁস মুরগির এই ডিমগুলো। এই ছিল আমার কাছে বগুড়া থেকে ডিমের বাজারের সবশেষ খবর। অনেক বগুড়া ও চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী, জানাচ্ছিলেন সবশেষ দরদাম। কক্সবাজার উপকূলে প্রতি বছর উৎপাদন হয় 4000 কোটি টাকার শুটকি। পর্যটকদের কাছে এই শুটকির রয়েছে আলাদাই কদর। স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি কিছু শুটকি রপ্তানি হচ্ছে বিদেশেও। আর মন্তোষ বেদজ্ঞের একটা প্রতিবেদন আছে, দেখে নেব সেটি। মাচায় ঝুলছে ছুরি, লইট্টা, পোয়া সহ নানা জাতের মাছ। সূর্যের তাপে যা পরিণত হচ্ছে শুটকিতে। এ চিত্র কক্সবাজারের নাজিরা টেক শুটকি মহালের। জেলায় শুটকি উৎপাদন হয় অর্ধশতাধিক মহালে। ভোর থেকে বিকেল পর্যন্ত চলে শুটকি উৎপাদনের বিশাল কর্মযজ্ঞ। এই দীর্ঘ প্রক্রিয়ায় মিশে থাকে হাজারো শ্রমিকের শ্রম, ঘাম। আর এক একটি মহালে 50,000 টাকা থেকে শুরু করে 20 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন এক একজন ব্যবসায়ী। ছুরি মাছ এখন বর্তমানে প্রায় 270-80 টাকা চলতেছে, আর ফাইসা যেটা বলতেছি ওইটা প্রায় 150-160 টাকা। অনেক সময় একটু কমে গেলে আমাদের লস হয়ে যায়, আবার অনেক সময় একটু বেড়ে গেলে আমরা একটু বেশি লাভ করতে পারি, এরকম চলে আর। কক্সবাজারে বেড়াতে যাওয়া পর্যটকদের পছন্দের পণ্য কেনার তালিকায় শীর্ষে থাকে শুটকি। তবে রয়েছে শুটকির মান নিয়েও প্রশ্ন, যদিও এক্ষেত্রে ব্যবসায়ীদের উপরেই শেষ ভরসা রাখার কথা বলছেন পর্যটকরা। শুটকি মাছ আমরা খুব কম পয়সায় এখান থেকে নিতে পারছি। কেউ বলে যে লবণ কম দেওয়া থাকে, লবণ বেশি দেওয়া থাকে, তারপরে মেডিসিন দেওয়া থাকে, কেমিক্যাল দেওয়া থাকে। অ্যাকচুয়ালি এটা আমাদের ধরার কোনো অপশন নেই। সবাই আসে এখানে, আমরাও আসছি, দেখলাম এখানে ঘুরে গাড়ি দেখলাম, এখন নিব, দেখে শুনে নিব আর কি। এদিকে মহাল ভেদে ইচ্ছে মতো শুটকির দাম হাঁকেন ব্যবসায়ীরা। বিশেষ করে পর্যটক অধ্যুষিত দোকানগুলোতে বাড়ে বহুগুণ। মানভেদে 600 টাকার শুটকি বিক্রি হয় 650 থেকে 4500 টাকা পর্যন্ত। এর মধ্যে রয়েছে বিভিন্ন দেশ থেকে আনা মানহীন শুটকিও।
যদিও এজন্য অসাধু ব্যবসায়ীদের দুষছেন ব্যবসায়ীরা। আমরা কিন্তু নিজে কাঁচা কিনে আমরা নিজে শুকাই, তাহলে আমার খরচা একটু কম পড়ে, সেই জন্য আমি কম দিতে পারছি আর কি। মায়ানমার থেকে পাট কাটা যেটা লোটটা আছে ওটা অবশ্যই মায়ানমারের লাগে। আর আমাদের এখান থেকে নাজিরার টেক থেকে আপনার ছুরি মাছগুলা লোটটা, তারপর বড় মাছগুলা আমাদের নতুন ফিশারি পাড়া বলে একটা এলাকা আছে, ওখানে শুকানো হয়। জেলা মৎস্য বিভাগ বলছে জেলার 700 জন ব্যবসায়ী বছরে প্রায় 40,000 টন শুটকি উৎপাদন করেন। এসব শুটকি স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হয় কোরিয়া, চীন, হংকং, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। তাই শুটকির মান নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। আমরা একদিকে আইনও প্রয়োগ করব এবং তাদের বিকল্প টেকনোলজি সহায়তা যদি দিতে পারি, তাহলে আমরা মনে হয় খুব অদূর ভবিষ্যতেই আমরা 100% বিষমুক্ত শুটকি উৎপাদন করতে সক্ষম হব। শুটকির মান নিয়ন্ত্রণে উৎপাদনকারীদের মাঝে আরও সচেতনতা বৃদ্ধির তাগিদ পর্যটকদের। এখন কক্সবাজার। টাইম ম্যাগাজিনের 2024 সালের পার্সন অফ দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় টাইম ম্যাগাজিন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হলেন ট্রাম্প। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে সূত্রের বরাতে বিষয়টি আগেভাগেই প্রচার শুরু করে বার্তা সংস্থা রয়টার্স। টাইমের প্রধান সম্পাদক জ্যাম জ্যাপসন এক বার্তায় জানায়, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক উত্থান ও বিশ্ব রাজনীতিতে আমেরিকার গুরুত্ব তুলে ধরায় 2024 সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ট্রাম্পকে নির্বাচিত করা হয়েছে। তিনি আরও বলেন, ব্যক্তি হিসেবে ট্রাম্প ভালো বা খারাপ যেমনই হোক না কেন 2024 সালে গণমাধ্যমের খবরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন এই রিপাবলিকান নেতা। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জানুয়ারিতেই যমুনা রেল সেতু উদ্বোধন, প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দেওয়া যাবে 5 মিনিটে, বাড়বে যোগাযোগের গতি। বৈধ অবৈধ প্রায় 12 লাখ রিকশায় বিপর্যস্ত রাজধানীর সড়ক। শৃঙ্খলা ফেরাতে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। নেমেই চলছে তাপমাত্রার পারদ, সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা। গরম কাপড় কিনতে ভিড়, দাম বৃদ্ধির অভিযোগ। এবং সিরিয়া জুড়ে ইসরায়েলি হামলায় জাতিসংঘের উদ্বেগ। ঝুঁকি এড়াতে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা, দাবি যুক্তরাষ্ট্রের। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।